পৃথিবীর সপ্তাশ্চর্য একটি জনপ্রিয় তালিকার নাম, যাতে সমসাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাসমূহের নাম স্থান পায়। এই স্থাপনাসমূহকে অবশ্যই হতে হয় ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্বসম্পন্ন। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকেরা প্রথম এই ধরনের তালিকা প্রকাশ করেছিল। সেই থেকে প্রতিটি যুগেই এই তালিকা প্রকাশিত হয়েছে। সর্বশেষে 2007 সালের 7 জুলাই একটি তালিকা প্রকাশিত হয়। পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম। এর মধ্যে 200টি স্থাপনার তালিকা থেকে পৃথিবীর নতুন 7টি আশ্চর্য বেছে নেয় সুইস সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। এসব স্থাপনা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহের কমতি নেই। সেই আদিকাল থেকেই কতই না অবাক করা আশ্চর্য অদ্ভুত সব আশয় জিনিসপত্র পৃথিবীতে রয়েছে। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ বিস্ময়কর এই বস্তুর তালিকা তৈরি করে চলেছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, আর্টেমিসের মন্দির, অলিম্পিয়ার গ্রিক দেবতা জিউসের মূর্তি, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, গ্রেট পিরামিড ইত্যাদি ঐতিহাসিক সপ্তাশ্চর্যগুলোর কথা আমরা সবাই জানি। এই তালিকাগুলো প্রকাশ পেয়েছিল বহু প্রাচীনকালে। প্রচলিত রয়েছে যে ইতিহাসের জনক হেরোডোটাস এবং জ্ঞানী কালিমেকোস আলেকজান্দ্রিয়ার এই তালিকা তৈরি করেছিলেন, কিন্তু এর যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এরপর 2007 সালে 7 ওয়ান্ডার্সের নতুন একটি তালিকা প্রকাশ করা হয়। 100 মিলিয়নের বেশি মানুষের ভোটের সাপেক্ষে এই নতুন তালিকা প্রকাশ করা হয়। 2000 সালে প্রায় 200টি মনুমেন্টকে নিয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং ফলাফল জানানো হয় 7 জুলাই 2007 সালে লিসবনে। এই নতুন তালিকাতে সপ্তম আশ্চর্যের মধ্যে কে কে স্থান পেয়েছে দেখে নেওয়া যাক। 1. গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়নায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটে। এর মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষার জন্য খ্রিস্টপূর্ব 200 থেকে 206 সনে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। অনেকের ধারণা 10 লাখ শ্রমিক এতে কাজ করেছিল। তাদের মধ্যে 3 লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। মিং যুগেও এই প্রাচীরের অনেকাংশে নির্মাণ হয়। বেইজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশি প্রিয়। বেইজিং অংশের দেয়ালটি 26 ফুট উঁচু এবং 16 ফুট প্রশস্ত। প্রতিদিন গড়ে 50,000 পর্যটক গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে দেখে। 1987 সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। মিং রাজবংশের সময় প্রায় 200 বছর এই প্রাচীরটি নির্মাণের কাজ চলে। তার আগেও বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রাচীরটি নির্মাণের প্রায় 10 লক্ষেরও বেশি লোক লেগেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই নির্মাণে অংশগ্রহণ করে। উপাদান হিসেবে ব্যবহৃত হয় মাটি, পাথর, কাঠ, ইট, বলি। এই প্রাচীরটিতে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে 723টি বিকন টাওয়ার, 7,062টি লুকানো টাওয়ার এবং 3,357টি ওয়াল প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সৈন্যরা শত্রুপক্ষের উপর নজরদারি করত। 2007 সালে এই প্রাচীর বিশ্বের নতুন 7ম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দ্য গ্রেট ওয়াল অফ চায়নার পরিদর্শনের সময় গ্রীষ্মকালে সকাল 6:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং শীতকালে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। হান, সুই, নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসে যে কারণে তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ, পুনর্নির্মাণের উল্লেখ আছে। চীনের প্রাচীর চাঁদ থেকেও দেখা গেছে। বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন। ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে। কোনো পূর্ণাঙ্গ জরিপ না করার জন্য এটা জানা সম্ভব নয় যে কতটুকু স্থান রক্ষা পেয়েছে। উন্নত পর্যটন এলাকার নিকটে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয়স্থল হয়ে উঠেছে। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানে কাজে লাগত। সেনা ঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ, যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য। দেয়াল সুবিধার জন্য পাহাড়সহ অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীর তৈরি শুরু করা হয়। ২২১ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর, যা ইট আর পাথর দিয়ে তৈরি করা হয়। এ সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে খ্রিস্টপূর্বাব্দ ২২০ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। প্রশ্ন থাকতে এরকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করার প্রয়োজন হয়েছিল কেন? ইতিহাস হতে জানা যায় সে সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। ২৪৬ খ্রিস্টপূর্বাব্দ চীন বিভিন্ন খণ্ডরাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে একজন রাজা, যার নাম ছিল শি হুয়াংটি, তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজে সম্রাট হন। চীনের উত্তরে গভীর মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলীয়দের বাস, যাদের কাজই হলো লুটতরাজ করা। এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয়। প্রাচীর তৈরি হয়েছিল চিহুলি, পুরনো নাম পোহাই উপসাগরের কূলে শানশিকুয়ান থেকে কানসু প্রদেশের চিয়াকুমান পর্যন্ত। সম্রাটের উদ্দেশ্য কি সিদ্ধ হয়েছিল? এ প্রশ্ন থেকে যায়। অনেক জায়গা থেকেই প্রায় ভেঙে পড়ত, অথবা মঙ্গোল দস্যুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে পড়ত। বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষা ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গা এখনও কিছু কিছু ভাঙা রয়েছে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০৮ সালের দিকে। চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তরে চীনের উপজাতি সুইং নু বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। হান, সুই, নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাস যে কারণে তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ, পুনর্নির্মাণের উল্লেখ আছে। বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসেবে ব্যবহৃত হয়। দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে। উন্নত পর্যটন এলাকার কাছে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয়স্থল হয়ে উঠেছে। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানে কাজে লাগত। সেনা ঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ, যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য। দেখার সুবিধার জন্য পাহাড়সহ অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। ২. পেত্রা, জর্ডান। জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত পেত্রা। চারপাশের গোলাপি মাটির খাড়াবাঁধের জন্যই এই ডাকনাম।
জর্ডানে বেড়াতে গেলে এই পর্যটকরা পেট্রাকে প্রাধান্য দেয়। এটাকে বলা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতত্ত্বের অপূর্ব সম্মিলন। উট, ঘোড়া, গাধার পিঠে চড়ার সুযোগ আছে সেখানে। এছাড়া চা বিক্রেতাদের কেউ কেউ গুহায় চা বিক্রির পাশাপাশি ইংরেজিতে পেট্রার ধ্বংসাবশেষের গল্প শোনায়। জাদুময় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাইলে এই শহরের জুড়ি নেই। পেট্রাকে বলা হয় বিলুপ্ত নগরী। 1812 সালে আরবের প্রাচীন এই শহর আবিষ্কার করেন সুইস পরিব্রাজক জোহান লুডিগ। জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসার পূর্বে হুর পাহাড়ের পাদদেশে খ্রিস্টপূর্ব 312 সনে নাবাতাইন রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে পেট্রা। গুহার মধ্যে তৈরি হওয়া এই নগরী ছিল সুরক্ষিত দুর্গ। পেট্রার চারধারে উঁচু পাহাড় আর ঝর্ণাধারা বিমোহিত করত সবাইকে। রোমান শাসনের সময় সামুদ্রিক বাণিজ্য শুরু হলে এটি দ্রুত ধ্বংস হতে থাকে। 363 সালে ভূমিকম্পে এর দালানগুলো ধ্বংস হয়। মধ্যযুগে পেট্রার ধ্বংসাবশেষ ব্যাপক আলোচিত হয়। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে পেট্রাকে। এর 4 বছর পর 1989 সালে পেট্রা ন্যাশনাল ট্রাস্ট গঠন করা হয়। এটি বর্তমানে জর্ডানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম। ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত। পেট্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত। উচ্চতা প্রায় 810 মিটার। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি গাবাতাইন রাজ্যের রাজধানী ছিল। পেট্রা নামটি একটি গ্রিক শব্দ পেট্রোস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে। এক সময় এই নগরীটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরটি নিপুণভাবে তৈরি হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ে অনেক ঝর্ণাও ছিল। পেট্রার মূল শহরের একটি প্রবেশদ্বার, যেটির নাম হার্ডিয়েন ফটক। বর্তমানে সেগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেট্রার মূল আকর্ষণ হল খাজানাতে ফেরাউন মন্দির। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেট্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল। সেই কারণে একে লস্ট সিটির নামেও জানা যায়। 1812 সালে সুইস পর্যটক জোহান লুবিগ বুরখাদত এটিকে পুনরায় সারা বিশ্বে নতুন করে উপস্থাপন করে। পেট্রার মধ্যে একটি অর্ধগোলাকার নাট্যশালা রয়েছে, যেখানে ছিল 1500 দর্শক একসাথে বসতে পারত। এছাড়া এখানে ছিল 1500 দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম, 10,000 বর্গ ফুটের একটি বিচারালয়। এছাড়া এখানে লাইব্রেরি ও সৈন্যদের ব্যারাকও ছিল। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। 2007 সালে পেট্রাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। পেট্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেট্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কাস, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেট্রা। রোমান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরোদমে শুরু হলে পেট্রা দ্রুত ধ্বংস হতে থাকে। 106 এডিতে রোমানরা এটিকে দখল করে তাদের আরব পেট্রাইয়া প্রদেশের অংশীভূত করে। দ্বিতীয় ও তৃতীয় শতকে শহরটির প্রভূত উন্নতি হলেও পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেট্রার অধিকাংশ বাণিজ্যই দখল করে নিলে তখন পেট্রার গুরুত্ব কমে যায়। মুসলমানেরা এটিকে তাদের দখলে নেয় 7ম শতকে এবং পরবর্তীতে দ্বাদশ শতকে আবার ক্রুসেডাররা এটিকে দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া 363 সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলো, নষ্ট করে দেয় এর পানি সঞ্চালন ব্যবস্থাকে। মধ্যযুগে পেট্রার ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ত্রয়োদশ শতকের দিকে পেট্রা দেখতে যান ইজিপ্টের সুলতান বাইবার্স। বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিগ বুরখার্দত 1812 সালে। জন উইলিয়াম বার্গন তার নিউডিগেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে একে বর্ণনা করেছেন এ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম বলে। বার্গন কিন্তু পেট্রাতে যাননি,
বলা যেতে পারেননি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর পর্যন্ত শুধুমাত্র ইউরোপিয়ানরাই সেখানে যেতে পারতেন। স্থানীয় লোক আর অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হতো সেখানে। ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে 1985 সালে। ঘোষণায় পেট্রাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস কালচারাল প্রপার্টিস অফ ম্যানস কালচারাল হেরিটেজ। পেট্রার সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতায় এক সময় যে কত সমৃদ্ধ ছিল তা প্রমাণ করতে পেট্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। 3. ইতালির কলোসিয়াম। বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হল ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম। প্রত্নতত্ত্বের শহর রোম, শান্তির শহর রোম, সেই রোমের আলোচিত এক নিদর্শন কলোসিয়াম। কলোসিয়ামের কারণে রোম নগরীকে রক্তের আর হত্যার শহর বলে ডাকা হতো একসময়। বিশ্বের অনেকে হয়তো জানেন না, লাখো রাজবন্দী, যুদ্ধবন্দী, কৃতদাস আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসহায়দের রক্তে সিক্ত কলোসিয়ামের মাটি, প্রতিটি ধূলিকণা। অদ্ভুত কাঠামোর ইমারতটির প্রতিটি ইট, পাথর, কাঠ মিশে আছে নিহতদের অন্তিম নিঃশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সে বীভৎস জঘন্যতম প্রাণ সংহারী দ্বৈত যুদ্ধের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশ্বের নির্মাণশৈলীর এই কলোসিয়াম। ইতালির রাজধানী রোম নগরীতে ছাদবিহীন মঞ্চকে বলা হয় কলোসিয়াম। 4 তলা বিশিষ্ট অনেকটা বৃত্তাকার এই মঞ্চটি নির্মাণশৈলীর কারণে এখনও বিস্ময়াভিভূত করে মানুষকে। কলোসিয়াম একটি উপবৃত্তাকার কাঠামো, যা 189 মিটার দীর্ঘ এবং 156 মিটার চওড়া। এটির মূল এলাকা 6 একর। বাইরের দেয়ালের উচ্চতা হল 48 মিটার এবং ঘের মূলত 545 মিটার। কেন্দ্রীয় রণভূমি একটি উপবৃত্তাকার এলাকায় 87 মিটার। 55 মিটার চওড়া এবং একটি 5 মিটার উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা, যা আসন বিন্যাসের টায়ারগুল দ্বারা বেষ্টিত। 70 থেকে 72 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজে হাত দেন ফেরিয়াস বংশের সম্রাট ভেসপাজিয়ান। মূলত জনসভা ও নাট্য উৎসবের জন্য ইমারতটি তৈরি করিয়েছিলেন তিনি। নাম রেখেছিলেন এমফিথিয়েটারিয়াম ফেবিয়াম। 7 বছরে 3 তলা পর্যন্ত নির্মাণের সময় তার আকস্মিক মৃত্যু হয়। এরপর ক্ষমতায় বসেন তারই পুত্র টাইটাস, যিনি ছিলেন পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটের একজন। 80 খ্রিস্টাব্দে এমফি থিয়েটারের বাকি কাজ সম্পন্ন হয় তারই হাত ধরে। পাশাপাশি ভবনটি নতুন করে নকশাও করেন তিনি। পরিবর্তিত নকশায় হাইপোজিয়াম নামে মাটির নিচে নির্মাণ করা হয় বেশ কিছু টানেল। এখানে যুদ্ধের মাধ্যমে বলি দেওয়ার জন্য রাখা হতো হাজারো পশু, দাস ও দণ্ডপ্রাপ্তদের। তার বাবার দেওয়া নাম পাল্টে কলোসিয়াম রাখেন টাইটাস। কলোসিয়ামের জনসভাস্থলটিকে বিশেষ খেলার স্থান হিসেবে ঘোষণা করেন তিনি। ভূমিকম্পের কারণে ভবনটির বেশ কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেকবার। বেশ কিছুবার এটি মেরামতও করা হয়। 16 ও 17 শতাব্দীতে কলোসিয়ামের দায়িত্ব পুরোটাই চলে যায় চার্চের দখলে। পোপ সিক্সটাস কর্মহীনদের কাজের ব্যবস্থা করতে কলোসিয়ামকে উলের কারখানা বানানোর পরিকল্পনা করেন। 1671 সালে কার্ডিনালদের তত্ত্বাবধানে ষাঁড়ের লড়াই হতো এখানে। 1749 সালে 14তম পোপ বেনেডিক্ট নিহত শহীদের আত্মার শান্তি কামনায় এটাকে শান্তি মন্দির ঘোষণা করেন। সেই সময় থেকেই সেখানে নিষিদ্ধ করা হয় প্রাণ বলি দেওয়ার নিষ্ঠুর খেলা। রক্তপিপাসু রোম সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগাতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছে এই বধ্যভূমিতে ইতিহাস তার সঠিক হিসাব রাখেনি। শুধু মানুষই নয়, কলোসিয়ামের মাটিতে অজস্র বন্য জীবজন্তুর রক্ত মিশে আছে। সম্রাটদের নির্দেশে রাজকোষের অর্থে সেই সময় এক বিশেষ খেলার জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারো হাজারে হাতি, গন্ডার এবং সিংহ। ভাল্লুকের সঙ্গে হাতি, হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই দেখত হাজারো বিশ্ব সম্ভ্রান্তরা। পশুদের মৃত্যুবেদনার হুঙ্কারের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ত পুরো গ্যালারি। কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে 9,000-এরও বেশি পশুর প্রাণ গিয়েছিল। তবে দীর্ঘদিন পশু লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস।
পশুর স্থলে মানুষে মানুষের লড়াইয়ের ধারণা এলো তার মনে। আর পশুর খেলা বন্ধ করে শুরু করা হলো মানুষের রক্তের হোলি খেলা। শুরু হলো মানুষের মৃত্যু করুণ ও বীভৎস কাহিনী। যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই, যতক্ষণ না দুইজনের একজনের মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত চলত সেই দ্বৈত লড়াই। কিন্তু মাত্র 100টি খেলা দেখার সৌভাগ্য হয়েছিল টাইটাসের। এরপর হঠাৎ করে একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় এই খেলা। লম্বা বিরতির পর 64 খ্রিস্টাব্দে ব্রুটাস ভ্রাতৃদ্বয় ফের চালু করেন ঐতিহ্যবাহী এই খেলা। তারা গ্ল্যাডিয়াস বা খাটো তরবারির লড়াই চালু করেন। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয়ে ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী বা হাতে তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা না করা সম্পূর্ণ সম্রাটের মন মেজাজের উপর নির্ভর করত। সম্রাটের বাম হাতের বুড়ো আঙ্গুল আকাশ নির্দেশ করলে অপর গ্ল্যাডিয়েটর বুঝে নিত যে তাকে ছেড়ে দাও, কিন্তু ভূমির দিকে নির্দেশ করার অর্থ শেষ করে দাও। রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার এখানে বসেই 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট ট্রাজান উপভোগ করেন 5000 দ্বৈত যুদ্ধ। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হতো এই কলোসিয়ামে। সেখানে ভ্যাটিকানের সর্বোচ্চ খ্রিস্টান ধর্মগুরুরা উপস্থিত থাকেন। অংশ নিতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেককে কলোসিয়ামের এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিলেন পোপ গ্রেগরি, কিন্তু কেউই তা নিতে রাজি হননি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনও বের হবে তাজা রক্ত, রয়েছে রক্তের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে রোমের কলোসিয়ামের এই মাটিতে। বর্তমান সময়ে কলোসিয়াম রোমের অন্যতম প্রধান আকর্ষণ। ভ্রমণ পিপাসুরা প্রতি বছরই এটি দেখার জন্য রোম গমন করেন। বছরে 3.9 মিলিয়ন ভ্রমণ পিপাসু মানুষ সেখানে যান। বর্তমানে সেখানে একটি জাদুঘর রয়েছে। কলোসিয়ামের সামনে ধারালো এখনও সেই অতীতের রোমাঞ্চ শিহরণ জাগে। সেই যোদ্ধারা এখন আর নেই, কিন্তু ধ্বংসস্তূপ নিয়ে মহাকালের পথে এখনও দাঁড়িয়ে আছে কলোসিয়াম। ধারণা করা হয় 70 খ্রিস্টাব্দের দিকে ইহুদি বিদ্রোহের পর যুদ্ধবন্দী ইহুদি দাসদের দিয়ে এই কলোসিয়ামটি নির্মিত হয়েছে। 10 বছর ধরে 60,000 ইহুদি দাসকে কাজে লাগিয়ে 80 খ্রিস্টাব্দে কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ করেন টাইটাস। তিনি এটিকে অফিসিয়ালি ফ্লেভিয়ান অ্যাম্পিথিয়েটারিয়াম নাম দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেন। একদম শুরুতে এটি খেলাধুলার জন্য ব্যবহৃত হতো এবং নাট্যশালার জন্য ব্যবহৃত হতো। কলোসিয়ামে নিয়মিত হতো পশুর লড়াই, আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। তাই পরিশেষে পশুর পরিবর্তে মানুষের লড়াইয়ের হিংস্র আর অমানবিক চিন্তা মাথায় আসে তার। এরপর থেকে শুরু হয় মানুষ হিংস্র পশুতে জীবন মরণের লড়াই আর মৃত্যুর করুণ ও বীভৎস কাহিনী। মল্লযুদ্ধ দিয়েই শুরু হয় গ্ল্যাডিয়েটরদের খেলা, এবং এই মল্লযুদ্ধের জন্য একজন আরেকজনকে কাঠের তরবারি দিয়ে আঘাত করতে থাকে। গ্ল্যাডিয়াস অর্থ খাটো তরবারি। এই তরবারি দিয়ে লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। প্রথম দিকে যুদ্ধবন্দীদের দিয়ে লড়াই শুরু। এই লড়াই দুজনের মধ্যে চলত যতক্ষণ না একজনের মৃত্যু হতো। পরে প্রচলন হয় গ্ল্যাডিয়েটরদের লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয়ে ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী হাত তুলে সম্রাটের কাছে করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা না করা সম্পূর্ণ সম্রাটের মেজাজের উপর নির্ভর করত। সম্রাট ক্ষমা করলে সে যাত্রায় বেঁচে যেত পরাজিত গ্ল্যাডিয়েটর, আর না করলে নিশ্চিত মৃত্যু। অনেক সময় রোমান মহিলারা নামকরা গ্ল্যাডিয়েটরদের প্রেমে পড়ে গৃহত্যাগ করতেন। রোম থেকে রোমানরা চলে গেছে অনেক বছর আগে। ইতিহাসের সাক্ষী হয়ে গেছে আজও এই কলোসিয়াম। রোমান সাম্রাজ্যের সূতিকাগার ছিল এই রোম। নিরোর বাসী লিওনার্দো দা ভিঞ্চির স্মৃতিবিজড়িত ইতালি আর এই রোম।
ইতালির এই রোম নগরীর কেন্দ্রবিন্দুতে নির্মমতা ও নিষ্ঠুরতা, রক্ত, আর্তনাদ ও জীবন সংশয়ের অভিশাপ নিয়ে দাঁড়িয়ে আছে এই কলোসিয়াম। কলোসিয়ামের মূল স্থাপত্যের 2/3 ধ্বংস হয়ে গেছে। এই কলোসিয়ামের মাটিতে মিশে আছে সেই সময় গ্ল্যাডিয়েটরদের রক্ত, অজস্র বন্যপ্রাণীর করুণ মৃত্যু ও রক্ত। কলোসিয়ামের দেয়ালে কান পাতলে আজও বুঝি শোনা যায় সে ভয়াবহতা ও নিষ্ঠুরতার শব্দ। তারপরও কলোসিয়াম আজও পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। 1990 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয় কলোসিয়ামকে। এটি পৃথিবীতে মনুষ্যসৃষ্ট আধুনিক সপ্তাশ্চর্যগুলোর একটি বলে নির্বাচিত হয় 2007 সালে। কলোসিয়াম প্রাচীন স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন, যা একই সঙ্গে রোমানদের হিংস্রতা আর নির্মাণ শৈলীর এক অনন্য নিদর্শন হয়ে টিকে আছে শত শত বছর ধরে। 4. চিচেন ইৎজা, মেক্সিকো। মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজার নাম থাকে সবার উপরে। এটি হলো মায়া সভ্যতার বিস্ময় নগরী। এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো। এর চারদিকে আছে চমৎকার সিঁড়ি, শিখরে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকো রাষ্ট্রীয় সম্পদ। দেশটির ইতিহাস ও নৃতত্ত্ব ইনস্টিটিউটে রক্ষণাবেক্ষণ করে থাকে। মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনুম মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার একটি বড় শহর। চিচেন ইৎজার আক্ষরিক অর্থ হল ইৎজার কুয়োর মুখে। সুপেয় জলের কূপগুলোর জন্য প্রাচীন মেক্সিকানরা এখানে বসতি স্থাপন করে। চিচেন ইৎজা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক যায়। 1988 সালে চিচেন ইৎজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। এটি মায়া সভ্যতার প্রায় কেন্দ্র ছিল। মেক্সিকোর ইউকাটন উপদ্বীপে অবস্থিত মায়ান সভ্যতা পুরাতন ধ্বংসাবশেষ এটি। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দের তাদের জীবনযাত্রার নমুনা, যেমন পোশাক, মধু, কৃতদাসদের নমুনা এখান থেকে এখনও মেলে থাকে। এখানকার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো হলো কুকুলকান পিরামিড, চাকমুলের মন্দির, 1000 স্তম্ভ বিশিষ্ট সভাগৃহ এবং কয়েদিদের খেলার মাঠ। এই পিরামিডটি মায়া মন্দিরগুলোর মধ্যে সর্বশেষ এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ ধ্বংসাবশেষ মানমন্দির। এই শহরটির আয়তন ছিল 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় প্রায় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইৎজার প্রতীক। এই পিরামিডটির চারদিকে 91টা করে সিঁড়ির ধাপ রয়েছে এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ আছে। এই শহরটিতে প্রায় 50,000-এরও বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য, মূল্যবান দ্রব্য আমদানি রপ্তানি করা হতো। 1800 সালে চিচেন ইৎজা একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। 1988 সালে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গৃহীত হয়। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ চিচেন ইৎজা দর্শন করতে যায়। 2007 সালে এটি মেক্সিকোর সবথেকে গুরুত্বপূর্ণ স্থান ছিল পর্যটকদের কাছে। 5. মাচু পিচু, পেরু। মাচু পিচু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 2400 মিটার। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। মাচু পিচুই সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন, যাকে প্রায়শই ইনকাদের হারানো শহর বলা হয়। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর 1911 সালে হাইরাম বিংগাম নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি বর্তমান বিশ্বের 7টি নতুন বিস্ময়েরও একটি। মাচু পিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন। পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে ইন্তিহুয়াতানা, সূর্য মন্দির ও 3 জানালা ঘর ইত্যাদি। পুরাকীর্তিবিদদের কাছে মাচু পিচুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশ এই স্থাপনাগুলো অবস্থিত। বিংশ শতাব্দীর শুরুর দিকে হাইরাম বিঙ্গাম মাচু পিচু থেকে যেসব পুরাকীর্তি নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেওয়ার জন্য 2007 সালের সেপ্টেম্বর মাসে পেরু সরকার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। উল্লেখ্য 2003 সালে এখানে আগত পর্যটকদের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে যায়। এটি এখন নতুন 7ম বিস্ময়। ইনকা সভ্যতার স্বর্ণযুগে 1450 সালের দিকে মাচু পিচু নির্মিত হয়, কিন্তু তার 100 বছরের কম সময়ের মধ্যে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। সম্ভবত স্পেনীয় অভিযাত্রীদের আগমনের আগে এই শহরের অধিকাংশ অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। মাচু পিচুর সন্ধানকারী হাইরাম বিঙ্গাম এবং আরও অনেকেরই মতে এই সুরক্ষিত শহরটি ইনকাদের ঐতিহ্যগত জন্মস্থান অথবা সূর্যকুমারীদের পবিত্র কেন্দ্র ছিল। অন্য একটি মতবাদ অনুসারে মাচু পিচু একটি ইনকা লিয়াক্তা বা এমন একটি উপনিবেশ যা বিজিত অঞ্চল সমূহের অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো। আবার কেউ কেউ মনে করেন এটি একটি জেলখানা হিসেবে ভয়ঙ্কর অপরাধীদের রাখার জন্য নির্মিত হয়েছিল। অন্যদিকে জন রো ও রিচার্ড বার্গার সহ আরও অনেকের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাচু পিচু কোনো প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয়, বরং এটি ইনকা সম্রাট পাচাকুতিকের একটি অবকাশযাপন কেন্দ্র। বেশিরভাগ পুরাতত্ত্ববিদই এই মতবাদকে সমর্থন করেছে। এছাড়াও ইয়োহান রাইনহার্ড এর উপস্থাপিত তথ্য এটা প্রমাণ করেন যে এই স্থানটিকে শহর নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছিল এর পবিত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, অনেকে ধারণা করেন এর পাহাড় চূড়াগুলোর অবস্থান প্রায় প্রধান জ্যোতির্মণ্ডলীয় ঘটনাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই দুর্গম গড়িটি ইনকাদের রাজধানী কুস্কো থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু এর অবস্থান অজ্ঞাত থাকার কারণে অন্যান্য ইনকা নগরীর মতো এই শহরটি কখনো স্পেনীয়দের দ্বারা আক্রান্ত এবং লুট হয়নি। কয়েকশো বছর জনমানবহীন থাকার ফলে শহরটি এক সময় ঘন জঙ্গলে ঢেকে যায় এবং তখন খুব কম লোকই এর অস্তিত্ব সম্বন্ধে জানত। পরবর্তীকালে 1911 সালের 24শে জুলাই মার্কিন ঐতিহাসিক ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রভাষক হাইরাম বিঙ্গাম শহরটিকে বিশ্বের নজরে নিয়ে আসেন। আগেই মাচু পিচুতে গিয়েছিলেন এমন কিছু স্থানীয় মানুষ তাকে সেখানে নিয়ে যান। সেখানে বিঙ্গাম শহরটির পুরাতাত্ত্বিক নিরীক্ষা ও জরিপ করেন। তিনি মাচু পিচুর নাম দেন ইনকাদের হারানো শহর এবং তার প্রথম বইটিও এই শিরোনামের প্রকাশিত হয়। তিনি কখনোই স্থানীয় সেসব লোকদের কোনো উল্লেখ করেননি যারা তাকে মাচু পিচুতে নিয়ে গিয়েছিলেন, এমনকি মাচু পিচুর উদ্ঘাটনে তাদের কোনো কৃতিত্ব স্বীকার করেননি। তিনি তার গাইড হিসেবে শুধু স্থানীয় উপকথার উল্লেখ করেছেন। বিঙ্গাম অনেকটা ঘটনাচক্রে মাচু পিচুর উদ্ঘাটন করেন। প্রকৃতপক্ষে তিনি ইনকা শহর বিতকোসের সন্ধান করেছিলেন। এটি পেরুতে স্পেনীয়দের আক্রমণের বিরুদ্ধে সর্বশেষ ইনকা প্রতিরোধের স্থান এবং ইনকাদের শেষ আশ্রয়স্থল ছিল। বেশ কয়েক বছরের ভ্রমণ ও অনুসন্ধানের পর 1911 সালে কেচুয়া সম্প্রদায়ের মানুষেরা বিঙ্গামকে মাচু পিচু শহরে নিয়ে যায়। এই সম্প্রদায় মাচু পিচুতে ইনকাদের নির্মিত স্থাপনাগুলোই থাকত। কিছু পরিবার 1911 সালে শহরটি আবিষ্কারের সময় পর্যন্ত সেখানে বসবাস করত, যদিও নগরীর আদি বাসিন্দাদের অধিকাংশই শহর তৈরির 100 বছরের ভেতর মারা যায়। সে সময় মাচু পিচুতে কিছু মমি পাওয়া যায়। বিঙ্গাম সেখানে বেশ কয়েকবার ভ্রমণ করেন এবং 1915 সাল পর্যন্ত সেখানে খনন কাজ পরিচালনা করেন। তিনি তার জীবদ্দশায় মাচু পিচুর আবিষ্কার নিয়ে বেশ কিছু বই লিখেছেন। সিমন ওয়েজবার নামের
একজন কোস্কো শহর গবেষিকা দাবি করেছেন যে এনরিকে পালমা, গাবিনো সানচেস এবং আগস্তিন লিসারাগা এই ব্যক্তিত্রয় 1901 সালে 14 জুলাই মাচু পিচুর একটি পাথরে তাদের নাম খোদাই করেন। এর অর্থ এই 3 ব্যক্তি হাইরাম বিংঘামের অনেক আগেই শহরটির খোঁজ পান। একইভাবে কেউ কেউ দাবি করেন যে ফ্রাঙ্কলিন নামের একজন প্রকৌশলী দূরবর্তী এক পাহাড় থেকে মাচু পিচু ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তিনি এই এলাকায় বসবাসরত টমাস পেন নামক একজন ইংরেজ প্লিমথ ব্রেদরেন খ্রিস্টান মিশনারিকে এই শহরটির কথা বলেন। পেন পরিবারের দাবি তিনি ও স্টুয়ার্টি ম্যাকনেন নামক তার একজন সঙ্গী মিশনারি 1906 সালেই মাচু পিচুতে যান। 1913 সালে জাতীয় ভৌগোলিক সংস্থা তথা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি তাদের এপ্রিল মাসের পুরো সংখ্যাটি মাচু পিচুর উপর প্রকাশ করলে শহরটি ব্যাপক প্রচারণা পায়। মাচু পিচুর আশেপাশে 325.92 বর্গ কিলোমিটার এলাকাকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। শহরের ধ্বংসাবশেষ ছাড়াও এই এলাকায় অন্তর্ভুক্ত অঞ্চল উদ্ভিদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। মাচু পিচুকে 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণায় মাচু পিচুকে বর্ণনা করা হয়েছে ধ্রুপদী বাস্তুকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর হিসেবে। 2007 সালের 7 জুলাই নিউ ওপেন ওয়ার্ল্ড কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় মাচু পিচু বিশ্বের 7টি নতুন বিস্ময়ের একটি নির্বাচিত হয়। অতিরিক্ত পর্যটন সমাগম, নিকটবর্তী আগুয়াস কালিয়েন্তেস শহরের অপরিকল্পিত নগরায়ন এবং আদালতের নির্দেশনা অমান্য করে বিলকানোতা নদীর উপর সেতু নির্মাণের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড মাচু পিচুকে তাদের বিশ্বের সবচাইতে বিপন্ন 100টি স্থানের 2008 সালের তালিকায় নিয়ে এসেছে। 1911 সালের প্রথম এক্সপিডিশন। বিংঘাম কোনো প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ ছিলেন না। 1906 সালের পেরুতে তিনি 4টি অভিযান পরিচালনা করেন। এই সময় তিনি সিমন বলিভারের পথ অনুসরণ করে ভেনেজুয়েলা এবং কলম্বিয়াতে ভ্রমণ করেন। এই অভিযানের পরিপ্রেক্ষিতে তিনি একটি রিপোর্ট প্রকাশ করেন যা পরবর্তীতে তার পুরো জীবন বদলে দিয়েছিল। 1908 সালে চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত প্রথম প্যান আমেরিকান সায়েন্টিফিক কংগ্রেসে একজন ডেলিগেট হিসেবে যোগদানের জন্য তাকে নির্বাচিত করা হয়। কনফারেন্স সমাপ্ত করে তিনি পেরু হয়ে ফেরার পথ ধরেন। পেরুতে অবস্থানকালীন একজন স্থানীয় চিফ অফিসিয়াল নুনেজের সাথে তার পরিচয় হয়। নুনেজের অনুরোধে তিনি প্রি কলম্বিয়ান শহর চোক্কুকুইরাও অনুসন্ধানের পরিকল্পনা করেন। সময়টা তখন ছিল ফেব্রুয়ারির বর্ষাকাল। শেষ পর্যন্ত তিনি চোক্কুকুইরাও খুঁজে পান, কিন্তু সেটা ছিল অভিযানের মাত্র শুরু। 1911 সালে তার এই ভ্রমণের উপর তিনি একটি বই প্রকাশ করেন। পেরুতে অনাবিষ্কৃত ইনকা শহরগুলোর আবিষ্কারের প্রত্যাশায় বিংঘাম শিহরিত ছিলেন। এরই ধারাবাহিকতায় 1911 সালে তিনি ইয়েল পেরুভিয়ান এক্সপিডিশন এর আয়োজন করেন। ইনকাদের শেষ হারানো শহর ভিটকস এর অনুসন্ধান এবং মাউন্ট করপুনার শীর্ষে পৌঁছানোই ছিল এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। মাচু পিচু অনুসন্ধান। বিংঘাম তার প্রথম অভিযানে ইনকাদের হারানো শহরগুলো খুঁজে বেড়াচ্ছিলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তনের সময় তিনি স্থানীয়দের কাছে ওইসব শহরগুলোর খোঁজ নিতে থাকেন। একদিন তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যান। সেই তথ্য অনুযায়ী মাচু পিচু এবং হুয়ানা পিচুর আশেপাশে প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে। মাত্রই তখন হুয়ানা পিচুর কাছাকাছি একটি নতুন রাস্তা করা হয়েছিল, তাই তারা সেই রাস্তা অনুসরণ করা শুরু করলো। মান্দর পাম্পা নামক এক জায়গায় পৌঁছে তারা এক রাত ক্যাম্প করলো। সেই রাতে তাদের সাথে পরিচয় হলো মেলচর আর্টেগার সাথে, যিনি ছিলেন ওই এলাকার স্থানীয় মালিক। তার তথ্য অনুযায়ী হুয়ানা পিচু পর্বতের উপর নদীর কাছাকাছি এক জায়গায় প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে। বিংঘামের অনুরোধে দৈনিক 50 সেন্ট পারিশ্রমিক আর্টেগা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে রাজি হলো। পরদিন সকালে 24 জুলাই 1911 সাল তারা যাত্রা শুরু করলো। আর্টেগার দেখানো পথে অবশেষে তারা মাচু পিচু পর্বতের উপরের বিশাল ধ্বংসাবশেষের কাছে পৌঁছালো, যা পরবর্তীতে বিংঘাম নামকরণ করেন মাচু পিচু। যখন তিনি এই ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তখন এই শহর সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
আসলে বাইরের পৃথিবীর কেউ কিছুই জানত না, কারণ তখনকার স্প্যানিশ ইতিহাস এবং জার্নালে এই শহরের কোনো উল্লেখ নেই। তাই ঠিক কোন শহর এটা সেটা নিয়ে বিংঘাম কিছুটা দ্বিধান্বিত ছিলেন। তার দলের অন্যান্যদের মধ্যে সম্ভবত এটা ছিল হারানো শহর ভিটক্স অথবা ভিকাবাম্বা দ্য ওল্ড, কিন্তু বিংঘাম ততটা নিশ্চিত ছিলেন না। তাই তিনি ভিটক্স এবং ভিকাবাম্বার অনুসন্ধানে চালিয়ে যেতে থাকেন। ভিটক্স অনুসন্ধান। পরবর্তী মাসে আগস্টের প্রথম সপ্তাহে বিংঘাম লোয়ার, উরুবাম্বা এবং ভিকাবাম্বা নদীর দিকে যাত্রা শুরু করেন। এক সময় তারা একটি চাষাবাদের বাগানের কাছে পৌঁছল। স্থানীয় ইন্ডিয়ান শ্রমিকদের উদ্দেশ্যে ইনকা ধ্বংসাবশেষের উপরে যে কোনো তথ্যের জন্য বিংঘাম আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করলেন। অনেকে অনেক তথ্য দিল এবং বিংঘাম সবগুলো তথ্য যাচাইয়ের জন্য স্থানগুলোতে ভ্রমণ করল, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছুর সন্ধান পাওয়া গেল না। সবশেষে তার সাথে পরিচয় হয় ইভারিস্তো মগ্রুভেজারের সাথে, যিনি ছিল স্থানীয় একজন গ্রাম প্রধান। সে বিংঘামকে তার গ্রামে আমন্ত্রণ জানায়। সেখানে বিংঘাম গ্রামের অধিবাসীদেরকে নদীর ধারে একটি বড় সাদা পাথরের কথা জিজ্ঞাসা করেন, যে পাথরের কথা বিংঘাম পড়েছিলেন পুরনো পুঁথি এবং জার্নালে। হঠাৎ একজন আদিবাসী বলল, অনেক বছর আগে নদীর কাছাকাছি পর্বতে সে একরকম একটি পাথর দেখেছিল। বিংঘাম তার দল নিয়ে সেই পাথরের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। একটি ছোট জলধারার স্রোত অনুসরণ করে বিংঘাম পৌঁছে গেলেন সেই বড় সাদা পাথরের কাছে এবং খুঁজে পেলেন হারানো শহর ভিটক্স। ভিকাবাম্বা দ্য ওল্ড অনুসন্ধান। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে বিংঘাম মাচু পিচু এবং ভিটক্স খুঁজে পেয়েছিলেন। তারপরও তিনি সন্তুষ্ট ছিলেন না। ভিকাবাম্বা খুঁজে পাওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। কিন্তু এইবার ব্যাপারটা কি ছিল অনেক কঠিন। ঘন জঙ্গল এবং কঠিন পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে তিনি তার অভিযান চালিয়ে যেতে লাগলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। একজন ইন্ডিয়ান তাকে জানায় যে একটি জায়গা আছে যেখানে কিছু ধ্বংসাবশেষ পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে, কিন্তু সেই জায়গায় যাওয়াটা অনেক বেশি কঠিন। তাকে ভয়ঙ্কর ইন্ডিয়ানদের এলাকা নিয়ে যেতে হবে এবং এরা বাহিরের আগন্তুকদের একদমই পছন্দ করেন না। তারা সর্বদা বিষাক্ত তীর ধনুকে নিক্ষেপ করে। কিন্তু বিংঘামের কাছে এই ঝুঁকিটা নেওয়া ছাড়া তার আর কোনো বিকল্প রাস্তা ছিল না। তারা সেই ইন্ডিয়ানদের উপত্যকার দিকে নিয়ে গেল। অবিশ্বাস্যভাবে ইন্ডিয়ানরা তাদের আক্রমণ তো করলই না, বরং ইশারা, ইঙ্গিত এবং ভাঙা ভাঙা ভাষায় তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করল। সব বাধা অতিক্রম করে যখন তারা পর্বতের দূর কোণায় পৌঁছায়, তখন এসপিরতো পাম্বা নামক এক জায়গায় অল্প কিছু ধ্বংসাবশেষ খুঁজে পান বিংঘাম। তিনি ধরে নেন ভিকাবাম্বা দ্য ওল্ড খুঁজে পেতে তিনি ব্যর্থ হয়েছেন। সেখানে আর বেশি সময় ব্যয় না করে তিনি ফিরে চলে আসেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন মাচু পিচুই হচ্ছে ভিকাবাম্বা দ্য ওল্ড। দুঃখজনক হলেও সত্যি, বিংঘামের মৃত্যুর পর এটি জানা যায় যে এমবিরতো পাম্পাই হচ্ছে আসল ভিকাবাম্বা দ্য ওল্ড, যা তিনি খুঁজে গিয়েছেন সারা জীবন। খুব বেশি ধ্বংসাবশেষ পরে আর সেখানে পাওয়া যায়নি, কারণ তাদের অভিযানের পরে স্প্যানিয়ার্ডরা বেশিরভাগ ভগ্নস্তূপই ধ্বংস করে দিয়েছে। 6. ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিল। ব্রাজিলের রিও ডি জানেইরো শহরে রয়েছে 130 ফুট উঁচু যীশুখ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়েছে যিশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব 92 ফুট। এর মোট ওজন 635 মেট্রিক টন। কংক্রিট ও শ্বেত পাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে জোড়া দেওয়ার পর দাঁড়িয়েছে বিশালাকার এই মূর্তি। এর ভাস্কর ফ্রান্সের পল ল্যান্ডস্কি। মূর্তিটির ওজন 635 মেট্রিক টন। এজন্য খরচ হয় $2,50,000 মার্কিন ডলার। 9 বছর ধরে নির্মাণ কাজ শেষে 1931 সালের 11 অক্টোবর এর উদ্বোধন হয়। রিও ডি জানেইরো তিজুকা ন্যাশনাল পার্কে কর্কোভাদো পাহাড়ের চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মূর্তি। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য।
পর্যটকরা চাইলে পাহাড়ে যুক্ত করা 220 তলা পর্যন্ত লিফটে চড়ে ক্রাইস্ট দ্য রিডিমারকে উপর থেকে দেখতে পারে। যীশুখ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ব্রাজিলে যায়। যিশুর এই মূর্তিটি প্রায় 38 মিটার উঁচু এবং রিও ডি জেনেইরোর সামনে কর্কোভাদো পাহাড়ের মাথায় স্থাপিত হয়েছে। 130 ফুট উঁচু এই মূর্তিটি হাইটোর দ্য সিলভা কোস্টা নামের এক ব্রাজিলের করা নকশা অনুযায়ী ফরাসি শিল্পী পল ল্যান্ডোস্কি এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। এটি তৈরিতে প্রায় $250,000 ব্যয় করা হয়ে থাকে এবং সময় লেগেছিল প্রায় 5 বছর। যে পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডোস্কি। 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ হয়। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি এবং মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 2007 সালের 7 জুলাই এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয় এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে যীশুখ্রিস্টের একটি মূর্তি, যেটাকে বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে যিশু রিও ডি জেনেইরো শহরকে যেন আলিঙ্গন করছে। এই প্রতিকৃতির নামই ক্রাইস্ট দ্য রিডিমার। বিশ্বের খুব বেশি মানুষের কাছে অচেনা বা অজানা নয় এই ভাস্কর্য। ব্রাজিল বিশ্বের বুকে বিখ্যাত তাদের ফুটবল, সাম্বা নৃত্য, আমাজন বন আর একটি বিশালাকার মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারের জন্যই। যারা ব্রাজিলের ফুটবলের সাথে পরিচিত তারা ক্রাইস্ট দ্য রিডিমারের সাথেও পরিচিত। ব্রাজিলের পরিচয় করিয়ে দিতে যদি কোনো ভাস্কর্যকে দেখানো হয় তবে একমাত্র এটির মাধ্যমেই সম্ভব। মূর্তিটি তার স্তম্ভের ভিত্তি 8 মিটার 30 মিটার লম্বা এবং তার 2 পাশ প্রসারিত, একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার। এ সম্পর্কে কয়েকটি তথ্য হলো, এটি ইতিজোকা ফরেস্ট ন্যাশনাল পার্কে শহরকে আড়াল করে রাখা এবং 2340 ফুট উচ্চতার কর্কোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি ব্রাজিলের খ্রিস্ট ধর্মের একটি প্রতীক, যা রিও ডি জেনেইরো এবং ব্রাজিলের জন্য একটি প্রতিমায় পরিণত হয়েছে। ইস্পাত শলাকা জল ব্যবহার করে দৃঢ়ভূত কংক্রিট ও সোয়াপস্টোনে দ্বারা তৈরি করা হয়েছে এটি। একজন ফরাসি ভাস্কর পল ল্যান্ডোস্কি 1922 এবং 1931 মধ্যে নির্মিত করেছিলেন। এটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি। পাহাড়ের উপর একটি ল্যান্ডমার্ক মূর্তির দ্বিতীয় প্রস্তাব 1920 সালে রিও এর ক্যাথলিক সার্কেলরা করেন। যে পাহাড়টির উপর এর অবস্থান তার নাম কর্কোভেদো। পাহাড়টির উচ্চতা 2340 ফুট। 1921 সালে পল ল্যান্ডোস্কিকে মূর্তিটি তৈরির দায়িত্ব দেওয়া হয়। উদ্দেশ্য পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের প্রথম শতবার্ষিকী উদযাপন। 1931 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। গ্রানাইটের তৈরি এই মূর্তিটি যে বেদির উপর স্থাপিত তারই উচ্চতা 20 ফুট। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যিশু তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন। পাহাড় আর পানি দিয়ে ঘেরাও করা রিও ডি জেনেইরো শহরের সবচেয়ে দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। ক্রাইস্ট দ্য রিডিমার এত বিশাল যে সাধারণত কোনো ক্যামেরা দিয়ে এর ছবি তোলা অসম্ভব। অনেকেই পাহাড়ের চূড়ার নানা প্রান্ত থেকে ছবি তোলার চেষ্টা করেন, কিন্তু কোনো না কোনো অংশ বাদ পড়ে যায়। আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকা যিশুর মুখমণ্ডল পর্যটকদের কাছে ভেসে ওঠে মেঘের ফাঁক দিয়ে। তারপর একটু একটু করে সরে যাওয়া মেঘের ফাঁক দিয়ে একটা হাত, তারপর আরেকটা হাত, তারপর ভেসে ওঠে গোটা শরীর। নিজ চোখে না দেখে সে অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না। ক্রাইস্টের উপরিভাগ সাবান পাথরে নির্মিত হওয়ায় ভাস্কর্যের গায়ে হাত ছোঁয়ালে সাবানে হাত ছোঁয়ানোর অনুভূত হয়। যদিও এ পাথরে শরীর ধোয়া যায় না, কিন্তু ব্রাজিলীয়রা বিশ্বাস করে যে বৃষ্টির দিনে ক্রাইস্টের গায়ে সাবানের ফেনা দেখা যায় এবং তিনি নিজেই নিজেকে পবিত্র রাখেন। 7. তাজমহল।
শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে এর সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল দিয়ে বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তার মতো ঝলমল করে। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে এটি নির্মাণ করেন। এজন্য তখনকার সময় ব্যয় হয় 3,20,00,000 রুপি। 22 বছর ধরে এটি বানাতে কাজ করেছে 20,000 শ্রমিক। 1648 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। এর নির্মাণশৈলীতে পারস্য, তুর্কি, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন রয়েছে। তাজমহলের উচ্চতা 213 ফুট। এর 4টি মিনারের প্রতিটির উচ্চতা 162.5 ফুট। এতে ব্যবহৃত মালামাল ভারতসহ বিভিন্ন দেশ থেকে 1000 হাতি দিয়ে আনা হয়। তাজমহল নির্মাণের জন্য নদীর পাড় থেকে 3 একর জায়গা 160 ফুট উঁচু করা হয়। তাজমহলের সামনের চত্বরে 3,229 বর্গফুট জায়গায় 16টি ফুলের বাগান রয়েছে। বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা আর উত্তর দক্ষিণ দিকে একটি সরলরৈখিক চৌবাচ্চা আছে। এতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। বৃক্ষশোভিত পথ ও ঝর্ণা তো আছেই। তাজমহলের গম্বুজগুলো মনোমুগ্ধকর। মূল গম্বুজের দৈর্ঘ্য 58 ফুট। সূর্যোদয়ের সময়ে গম্বুজের সাদা মার্বেল গোলাপি আভা ছড়ায়। তাজমহলে শাহজাহান ও মমতাজ শায়িত আছেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটনের স্পট এটাই। তাজমহল দেখতে বছরে 30 লাখ পর্যটক সমাগম হয়। বায়ু দূষণকারী যানবাহন চলাচল সেখানে নিষিদ্ধ। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করে তাজমহলকে। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান 1632 থেকে 1648 সাল পর্যন্ত এটি নির্মাণ করে থাকেন। তার প্রিয়তমা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশাল স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল। বিপুল ভোট পেয়ে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়ে আমাদের সবার প্রিয় তাজমহল। তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। এই সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। সৌধটির নকশা কে করেছিলেন এই প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও এটি পরিষ্কার যে শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন, যারা উস্তাদ আহমেদ লাহোরীর সাথে ছিলেন, যিনি তাজমহলের মূল নকশাকারক হওয়ায় প্রার্থীদের এগিয়ে আছেন। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং চারদিকে ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি হয়। 1663 খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বের্নিয়ার। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুরুই আমির সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি, হুমায়ুনের মাজার, ইমাদ-উদ-দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ। তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়, যেখানে পূর্ববর্তী
মুঘল ইমারতসমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরে। শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামী স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। ১৬৩১ খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় ১৬৪৮ খ্রিস্টাব্দে এবং চারদিকে ইমারত এবং বাগান আরও ৫ বছর পরে তৈরি হয়। ১৬৬৩ খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বের্নিয়ার। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুরুই আমির সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি, হুমায়ুনের মাজার, ইমাদ উদ দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ। তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়, যেখানে পূর্ববর্তী মুঘল ইমারতসমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরে। শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। তাজমহলের সামনের চত্বরে একটি বড় চারবাগ করা হয়েছিল। ৩০০ মিটার ইন্টু ৩০০ মিটার জায়গায় বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে ভাগগুলোকে ১৬টি ফুলের বাগানে ভাগ করা হয়। মাজার অংশ এবং দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরলরৈখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা আছে। চারবাগ বাগান ভারতে প্রথম করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর, যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল। চারবাগ মানে যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে। মুঘল আমলে লেখায় এক ফার্সি মর্মীবাদী স্বর্গের বাগানের বর্ণনা দিয়েছিলেন আদর্শ বাগান হিসেবে, যা পূর্ণ থাকবে প্রাচুর্যে। পানি বা জল এই বর্ণনায় একটি বড় ভূমিকা রেখেছে। ওই লেখায় আছে স্বর্গের বাগানের মধ্যখানে একটি পাহাড় থেকে তৈরি হয়েছে ৪টি নদী, আর তা আলাদা হয়ে বয়ে গেছে বাগানের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে। প্রায় সব মুঘল চারবাগ সমূহ চতুর্ভুজাকৃতির, যার বাগানের মধ্যখানে মাজার বা শিবির থাকে। কিন্তু তাজমহল এই ব্যাপারটিতে অন্যগুলোর থেকে আলাদা, কারণ এর মাজার অংশটি বাগানের মধ্যখানে হওয়ায় এর বদলে বাগানের এক প্রান্তে অবস্থিত। যমুনা নদীর অপর প্রান্তে নতুন আবিষ্কৃত মাহতাব বাগ অন্যরকম তথ্যের আভাস দেয়। যমুনা নদীটি বাগানের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে তা স্বর্গের নদী হিসেবে অর্থবহ হয়। বাগানের বিন্যাস এবং এর স্থাপত্যের বৈশিষ্ট্য, যেমন এর ঝর্ণা, ইট অথবা মার্বেলের রাস্তা এবং জ্যামিতিক ইটের রেখায় ফুলের বিছানা, এগুলো হুবহু শালিমারের মতো, এবং এই ক্রম নকশা করেছেন একটি প্রকৌশলী আলী মারদান। পরবর্তীকালে বাগানের গোলাপ, ড্যাফোডিল, বিভিন্ন ফলের গাছসহ অন্যান্য গাছগাছালির অতি প্রাচুর্যের কথা জানা যায়। মুঘল সম্রাটদের উত্তরোত্তর অবক্ষয়ের সাথে সাথে বাগানের অবক্ষয় ঘটে। ইংরেজ শাসনামলে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইংরেজরা নেয়। তারা এই প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন করে লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয়। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো, দেয়াল দিয়ে 3 দিক দিয়ে বেষ্টিত। নদীর দিকের 5টিতে কোনো দেয়াল নেই। এই দেয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি, দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। ভিতরের দিকে দেয়ালগুলো স্তম্ভ এবং ছাদ সম্বলিত, যা সাধারণত হিন্দু মন্দিরে দেখা যেত এবং পরে মুঘলদের মসজিদের নকশায় আনা হয়েছিল। দেয়ালগুলো বিচিত্র গম্বুজাকৃতির ইমারত দিয়ে সংযুক্ত, যা থেকে বেশ কিছু জায়গা নজরে আসে, যা পর্যবেক্ষণ চৌকি হিসেবে ব্যবহার করা হতো, যা বর্তমান জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাজমহলে ঢোকার প্রধান ফটক বা দরজা তৈরি হয়েছে মার্বেল পাথরে।
দরজাটির নকশা ও ধরন মুঘল সম্রাটদের স্থাপত্যের কথাই স্মরণ করিয়ে দেয়। এর খিলানসমূহের আকৃতি বহু সমাধির খিলানসমূহের অনুরূপ এবং এর পিস্তা খিলান সমাধির ক্যালিগ্রাফি বা চারুলিপির নকশার সাথে মিলিয়ে করা হয়েছে। এর ছাদে অন্যান্য বেলে পাথরের ইমারতের মতোই নকশা করা আছে, সেসব সুন্দর জ্যামিতিক আকৃতির। চত্বরের একেবারে শেষে বেলে পাথরের দুটো বিশাল ইমারত রয়েছে, যার সমাধির দিকের অংশ খোলা। এদের পিছনে বা পূর্ব ও পশ্চিম দিকের দেয়ালের সমান্তরাল। দুটো ইমারত দেখতে একেবারে হুবহু, যেন একটা আরেকটার প্রতিচ্ছবি। পূর্ব দিকের ইমারতটি মসজিদ, অন্যটি হলো জাওয়াব, যার মূল উদ্দেশ্য ছিল ভারসাম্য রক্ষা করা। জাওয়াব আলাদা, শুধু এর মেহরাম নেই আর এর মেঝে নকশা করা, যেখানে মসজিদের মেঝে 569 জন মুসল্লির নামাজ পড়ার জন্য কালো পাথর দিয়ে দাগ কাটা। মসজিদটির প্রাথমিক নকশা শাহজাহানের তৈরি অন্যান্য ইমারতের মতোই, বিশেষ করে তার মসজিদি জাহান্নুমা অথবা দিল্লি জামে মসজিদ, একটি বড় ঘর যার উপর 3টি গম্বুজ। মুঘল আমলের মসজিদগুলোর নামাজ পড়ার জায়গা 3 ভাগে ভাগ করা থাকত। বড় নামাজ পড়ার জায়গার দুপাশে সামান্য ছোট নামাজ পড়ার জায়গা। তাজমহলের প্রত্যেকটি নামাজ পড়ার জায়গার উপরে বিশাল গম্বুজ আছে, কিন্তু জায়গাটি খোলা। তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বিশিষ্ট, যেমন আইওয়ান সহ প্রতিসম ইমারত, একটি ধনুক আকৃতির দরজা, উপরে বড় গম্বুজ রয়েছে। সমাধিটি একটি বর্গাকার বেদিকার উপর দাঁড়িয়ে রয়েছে। ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটিতে মমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো রয়েছে। তাদের কবর রয়েছে এর স্তর নিচে। ভিত্তিটি আদতে একটি কোণগুলো ভাঙ্গা ঘনক্ষেত্র, প্রতিদিকে প্রায় 55 মিটার লম্বা, পাশে একটি বড় পিস্তা অথবা বড় ধনুক আকৃতির পথ। আইওয়ানের কাঠামো সাথে উপর একই রকমের ধনুক আকৃতির বারান্দা। এই প্রধান ধনুক আকৃতির তোরণ বৃদ্ধি পেয়ে উপরে ইমারতের ছাদের সাথে যুক্ত হয়ে সম্মুখ ভাগ তৈরি করেছে। তোরণের অপর দিকে বাড়তি পিস্তাক সমূহ উপরে পিছনের দিকে চলে গেছে। পিস্তাকের এই বৈশিষ্ট্যটি কোণার দিকে জায়গায় একইভাবে ব্যবহার করা হয়েছে। নকশাটি সম্পূর্ণভাবে প্রতিসম এবং ইমারতের প্রতিটি দিকেই একই রকম। 4টি মিনার রয়েছে। ভিত্তির প্রতিটি কোণায় একটি করে মিনার ভাঙ্গা কোণার দিকে মুখ করে রয়েছে। ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল সত্যিকারের ভালোবাসার প্রতীক। সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত শ্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলেন রাজকীয় এই সমাধিস্তম্ভ। 22 বছর ধরে 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় ঐতিহাসিক এই সমাধিস্তম্ভ। অবশ্য ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাজমহলের অনেক তথ্য মানুষের অজানা। এক নজরে জেনে নিই। 1. মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মমতাজ মহল। বিয়ের আগে তার নাম ছিল আরজুমান্দ বানো বেগম। 2. শাহজাহানের 14তম সন্তান জন্মদানের সময় ইন্তেকাল করেন মমতাজ মহল। 3. মমতাজ মহলের প্রকৃত সমাধিতে ক্যালিগ্রাফি শিলালিপি হিসেবে আল্লাহর 99টি নাম রয়েছে। তাজমহল নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে কাজে লাগানো হয় প্রায় 1000 হাতি। 5. ভারতের পাঞ্জাব, রাজস্থান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, তিব্বত ও আরব দেশ থেকে আনা হয়েছিল তাজমহল নির্মাণের উপকরণ। 6. তাজমহলের গায়ে রয়েছে 28 ধরনের মূল্যবান রত্নের সমাবেশ। 7. দিনের বিভিন্ন সময় ও পূর্ণিমা রাতে তাজমহল নানান রং ধারণ করে। 8. তাজমহল কমপ্লেক্সে ঘোরাঘুরির সময় দেয়ালের পুরোটা জুড়ে কোরআনের বিভিন্ন আয়াত চোখে পড়বে। 9. জনশ্রুতি রয়েছে যে শাহজাহান কালো মার্বেল ব্যবহার করে আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন, তবে ছেলেদের সঙ্গে শত্রুতার কারণে তা করতে পারেননি তিনি। 10. তাজমহলেরও প্রতিলিপি আছে। এগুলো হলো মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে গড়ে তোলা বিবি কা মাকবারা ও বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত তাজমহল। তবে আগ্রার তাজমহলের মতো চোখ ধাঁধানো নয় এসব।